আমার নাম রাবেয়া। জীবনের অনেকটা পথ একাই পাড়ি দিয়েছি। বহু বছর আগে আমার স্বামী সংসার ও এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। সেই থেকে এই বিশাল বাড়িতে আমার একাকী বসবাস। একাকিত্ব যখন আমার জীবনের একমাত্র সঙ্গী হয়ে উঠেছিল, ঠিক তখনই এক নতুন দায়িত্ব এসে পড়ে আমার কাঁধে। আমার ভাই তার একমাত্র ছেলে রিফাতকে আমার কাছে পাঠিয়ে দেয়। রিফাতের বাবা দূর শহরে একটি বেসরকারি সংস্থায় বেশ ব্যস্ত সময় পার করেন। ছেলের পড়াশোনার ভালো পরিবেশ আর সঠিক দেখভালের জন্য তিনি আমার চেয়ে ভরসাযোগ্য আর কাউকে খুঁজে পাননি। বাইরের দুনিয়ার মানুষের কাছে আমি কেবলই একজন স্নেহময়ী, দায়িত্বশীল ফুফু, যে তার ভাইয়ের ছেলেকে পরম যত্নে আগলে রাখছে। সবাই আমার এই ত্যাগের প্রশংসা করে, রিফাতের প্রতি আমার যত্নের তারিফ করে, কিন্তু আমার মনের গহীনে লোকচক্ষুর আড়ালে যে অন্য এক অদ্ভুত ও জটিল অনুভূতির জন্ম হচ্ছে, তা আমি কাউকে বোঝাতে পারি না। প্রতিদিনের চেনা ছকের কাজগুলো করতে করতে আমি হঠাৎ করেই আবিষ্কার করি আমার ভেতরে এক অবাধ্য টান তৈরি হচ্ছে। এই টান কোনো সামাজিক নিয়মের তোয়াক্কা করে না, কোনো যুক্তি মানে না। আমি এই নিয়ে মুখ ফুটে কাউকেই কিছু বলতে পারি না, কিন্তু নিজের মনের ভেতরের এই তোলপাড় প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে অনুভব করি। ভোরবেলা যখন দূর থেকে মসজিদের আজানের ধ্বনি ভেসে আসে, আমি বিছানা ছেড়ে উঠি। চারপাশটা তখনও আবছা অন্ধকারে ঢাকা থাকে। রান্নাঘরে গিয়ে যখন ভাতের হাঁড়িটা উনানে বসাই, ঠিক তখনই ঘরের জানালার কিংবা দরজার সামান্য ফাঁক গলে আমার চোখ চলে যায় রিফাতের ঘরের দিকে। দেখি রিফাত আধো ঘুমে মগ্ন, চোখ দুটি মেলে আমার দিকেই তাকিয়ে আছে। তার সেই চাহনিতে কেমন যেন এক চেনা অথচ অচেনা গভীরতা থাকে। আমি মনের ভেতর এক তীব্র কম্পন অনুভব করলেও বাইরে এমন ভান করি যেন কিছুই লক্ষ্য করিনি, অথচ আমার ভেতরের পুরো অস্তিত্ব যেন এক অজানা শিহরণে কেঁপে ওঠে। দুপুরের তপ্ত রোদে যখন আমরা দুজনে একসাথে খেতে বসি, তখন ঘরের পরিবেশটা কেমন যেন ভারী হয়ে ওঠে। তরকারি বেড়ে দিতে গিয়ে কিংবা জলের গ্লাসটা এগিয়ে দেওয়ার সময় অসাবধানতাবশত কখনো কখনো আমাদের আঙুল পরস্পরকে ছুঁয়ে যায়। সেই সামান্যতম স্পর্শে আমার বুকের ভেতর যেন এক তীব্র ঝড় বয়ে যায়। হৃৎপিণ্ডের ধকধক শব্দটা আমার নিজের কানেই এত জোরে বাজে যে আমার ভয় হয় রিফাতও বুঝি সেই শব্দ শুনতে পাচ্ছে। আমি নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক ও শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করি। চোখ নামিয়ে রাখি, যাতে আমার চোখের ভেতরের অস্থিরতা সে পড়ে ফেলতে না পারে। বিকেলের ম্লান আলোয় যখন উঠোনে মাদুর পেতে বসে আমি রাতের রান্নার জন্য শাকসবজি কুটতে বসি, তখন রিফাত ওপাশে একটা বই হাতে নিয়ে পড়ার টেবিলে বসে থাকে। কিন্তু আমি আর চোখে লক্ষ্য করি বইয়ের পাতায় তার মন নেই, তার দৃষ্টি আটকে আছে আমার ওপর। আমি তড়িঘড়ি করে নিজের চোখ সরিয়ে নিই, ঘরের কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু মনের ভেতরে যে চাপা উত্তেজনা আর অদ্ভুত এক ভালো লাগার স্রোত বইতে শুরু করে, তাকে কিছুতেই দমাতে পারি না। যখন রাত নেমে আসে, গ্রামের চারপাশটা একদম নিঝুম হয়ে যায়। ঝিঝি পোকার একটানা ডাক আর জানালার বাইরে গাছের পাতার মৃদু খসখস শব্দ ছাড়া আর কোনো শব্দ থাকে না। আমি আমার বিছানায় শুয়ে ছটফট করি, চোখের পাতা দুটো এক করতে পারি না। মাঝরাতের সেই নিস্তব্ধতায় আমার মনে হয় পাশের ঘর থেকে রিফাতের গভীর শ্বাস প্রশ্বাসের শব্দ বাতাসে ভেসে আসছে। সেই শব্দের প্রতিটি তরঙ্গ আমার বুকের ভেতর আছড়ে পড়ে, এক তীব্র আকুলতার ঢেউ তোলে। আমি নিজেই নিজেকে বারবার প্রশ্ন করি, এ কি হচ্ছে আমার সাথে? কেন আমি দিন দিন এতটা নিয়ন্ত্রণহীন আর অস্থির হয়ে উঠছি? আমার জীবনের তো অনেকটা সময় পার হয়ে গেছে। আমি তো এখন সমাজের চোখে একজন অভিভাবক, একজন মুরব্বী। তাহলে কেন এক যুবকের উপস্থিতিতে আমার মন এভাবে অবুঝের মতো আচরণ করছে? কেন বারবার এক নিষিদ্ধ আকর্ষণের দিকে আমি ঝুঁকে পড়ছি? মন বলে এটা চরম পাপ। এটা হয়তো কেবলই আমার মনের এক ভুল কল্পনা, এক সাময়িক বিভ্রম। কিন্তু মনকে যতই বোঝাই না কেন, ভেতরের এই অনুভূতিকে আমি কোনোভাবেই স্তব্ধ করতে পারি না। এই গোপন কথা আমি পৃথিবীর কাউকেই বলতে পারবো না, কারণ এই সমাজ বড় নিষ্ঠুর। কেউ আমার ভেতরের একাকিত্ব বা এই জটিল মানসিক লড়াইটা বুঝবে না, উল্টো সবাই কুচ্ছা রটাবে, আমার চরিত্রে কলঙ্ক লেপে দেবে। কিন্তু ভেতরের আমি খুব ভালো করেই জানি এটা কেবল আমার একতরফা কল্পনা নয়। রিফাতের চোখের দিকে তাকালে আমিও মাঝে মাঝে ঠিক একই রকম এক অব্যক্ত সংকেত দেখতে পাই। হয়তো আমি ভুল ভাবি, হয়তো আমি তার স্বাভাবিক দৃষ্টির ভুল ব্যাখ্যা করছি। তবুও মনে হয় সেও আমার মতো কিছু একটা লুকিয়ে চলেছে। এই গোপন ও নীরব খেলা আমাদের ছাড়া আর কেউ টের পায় না। গ্রামের মানুষ আমাদের দেখে ভাবে
কি সুন্দর ফুফু আর ভাতিজার পবিত্র সম্পর্ক। কিন্তু তারা জানে না আমাদের এই চেনা সম্পর্কের আড়ালে এক অদৃশ্য তীব্র স্রোত বয়ে চলেছে, যে স্রোতের কোনো নাম সমাজ দেবে না, যার কোনো বৈধ ব্যাখ্যা কোনো বইতে লেখা নেই। আমি প্রতিদিন এই অদৃশ্য স্রোতের টানে একটু একটু করে ভেসে চলেছি। বাইরে আমি ভীষণ হাসি খুশি থাকি, সবার সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলি, অথচ আমার ভেতরে একটা অদৃশ্য আগুন ধিক ধিক করে জ্বলছে। মাঝে মাঝে ঘরের বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে আমি নিজের মুখের দিকে তাকাই। আমার চোখের কোণে, ঠোঁটের কোণে আর কপালে বয়সের রেখা স্পষ্ট হতে শুরু করেছে, অথচ সেই চোখের ভেতরেই লুকিয়ে আছে এক অপূর্ণ তৃষ্ণা, এক নীরব দীর্ঘশ্বাস। আমি ভাবি এই বাড়ি ছেড়ে, এই গ্রাম ছেড়ে অনেক দূরে কোথাও পালিয়ে যায়, নিজেকে এই মায়া থেকে মুক্ত করি। কিন্তু পরক্ষণেই বাস্তবতার দেওয়ালে ধাক্কা খাই। আমি খুব ভালো করেই জানি রিফাত ছাড়া আমার এই শূন্য নিঃসঙ্গ জীবনে আপন বলতে আর কেউ নেই। আমি মনে মনে যতই অস্বীকার করতে চাই না কেন, আমার প্রতিদিনের জীবন, আমার অস্তিত্ব এখন রিফাতের উপস্থিতির সাথেই জড়িয়ে গেছে। আমি জানি না এই অদ্ভুত পথ আমাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে দাঁড়া করাবে, তবে এটুকু বুঝি প্রতিটি নতুন সকাল, প্রতিটি অলস দুপুর, প্রতিটি শান্ত বিকেল আর প্রতিটি অন্ধকার রাত আমাকে সেই গোপন টানের কথাই মনে করিয়ে দেয়। ঘরের কোণে একা বসে থাকতে থাকতে আমি হঠাৎ করেই শিউরে উঠি। জানালার পাশে গিয়ে দাঁড়ালে যখন মৃদু বাতাস আমার চুলগুলো উড়িয়ে নিয়ে যায়, তখন আমার মনে হয় পেছন থেকে কেউ খুব গভীর মনোযোগ দিয়ে আমাকে দেখছে। আমি যখন ধীর পায়ে ঘুরে তাকাই, দেখি সত্যিই রিফাত দাঁড়িয়ে আছে। তার চোখে এক আকাশ নীরবতা। আমি কিছু বলি না, সেও কোনো কথা বাড়ায় না, কিন্তু আমাদের সেই নীরবতার ভেতরে যেন হাজারটা না বলা কথা আদান প্রদান হয়ে যায়। এই নীরবতাই এখন আমার প্রতিদিনের নিত্যসঙ্গী, আর এই নীরবতাই প্রতিনিয়ত আমাকে ভেতরে ভেতরে দগ্ধ করে চলেছে। দিনের পর দিন এই অজানা আবেশের ভেতরে আমি নিজেকে সঁপে দিচ্ছি। আমি জানি প্রতিটি নিষিদ্ধ অনুভূতির পেছনে একটা তীব্র ভয় কাজ করে, আবার একই সাথে থাকে এক অমোঘ আকর্ষণ। রাতের বেলা যখন আমি জানালার পাশে এসে দাঁড়াই, আকাশের চাঁদের আলোয় পুরো উঠোনটা যখন ধবধবে সাদা হয়ে যায়, তখন দূরে কোথাও দু একটা কুকুরের ডাক ছাড়া আর কোনো শব্দ থাকে না। বাতাসে গাছের ডালপালাগুলো যখন মৃদু দুলতে থাকে, তখন আমার মনে প্রশ্ন জাগে, রিফাতও কি এখন তার ঘরের জানালা দিয়ে এই একই আকাশের দিকে, এই একই চাঁদের দিকে তাকিয়ে আছে? আমি নিজের মনেই একটুখানি হাসি, কিন্তু সেই হাসির আড়ালে যে কতটা যাতনা লুকিয়ে থাকে তা কেউ দেখে না। একদিন দুপুরের ঘটনা। আমি রান্নাঘরে রিফাতকে খাবার বেড়ে দিচ্ছিলাম। প্লেটে ভাত তুলে দেওয়ার সময় হঠাৎ করেই আমার হাতটা সামান্য কেঁপে উঠল। রিফাত আমার এই আকস্মিক অস্থিরতা লক্ষ্য করে কিছুটা অবাক চোখে আমার দিকে তাকালো। আমি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাড়াতাড়ি বললাম, আজ রান্নাঘরে বড্ড বেশি গরম লাগছে। কিন্তু মনে মনে আমি খুব ভালো করেই জানতাম ওটা রান্নাঘরের গরম ছিল না, ওটা ছিল আমার ভেতরের এক তীব্র অস্থিরতার বহিঃপ্রকাশ। আমি বুঝতে পারছিলাম আমার চোখ দুটো আমার মনের সব গোপন কথা ফাঁস করে দিচ্ছে। তাই আমি আর এক মুহূর্তও দেরি না করে চোখ দুটো নামিয়ে নিলাম। সেই রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি জায়নামাজে বসে সৃষ্টিকর্তার কাছে অনেক কাঁদলাম। নিজের মনের এই অবাধ্যতার জন্য ক্ষমা চাইলাম। বললাম, আমি তো খারাপ কোনো উদ্দেশ্যে কিছু করছি না, কিন্তু আমার হৃদয়ের এই অদ্ভুত টানকে আমি কিভাবে সামাল দেব? আমি খুব ভালো করেই বুঝি যে এই পথটা সঠিক নয়, এই পথের শেষ পরিণতি ভালো হতে পারে না। কিন্তু সমস্ত যুক্তি, সমস্ত নীতিশিক্ষা একপাশে রেখেও আমি এই অনুভূতি থেকে নিজেকে গুটিয়ে নিতে পারছি না। রিফাতও সবসময় এক অদ্ভুত নীরবতা পালন করে চলে, তবে তার চোখের কোণে আমি সবসময় একই প্রশ্ন, একই নীরব লড়াইয়ের চিহ্ন দেখতে পাই। মাঝে মাঝে আমার মনে হয় শুধু আমি একাই এই দহন সহ্য করছি না, হয়তো সেও নিজের ভেতরে এক তীব্র মানসিক যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই ভেতরের যুদ্ধ বাইরের কারোর চোখে পড়ে না। বাইরের জগৎটা তার নিজস্ব নিয়মেই চলছে। গ্রামীণ জীবন অত্যন্ত চেনা ছন্দে বয়ে যায়। সকালে বাজার বসে, চাষিরা মাঠে ধান কাটে, বিকেলে ঘাটে মেয়েরা ভিড় করে, আর সন্ধ্যায় চায়ের দোকানে গল্পের আসর বসে। কিন্তু এই সব কিছুর বাইরে আমাদের এই চার দেওয়ালের ভেতরে এক সম্পূর্ণ ভিন্ন গোপন আবহ তৈরি হয়েছে। আমি মাঝে মাঝে ভীষণ ভয় পেয়ে যাই। ভাবি, গ্রামের কোনো মানুষ যদি আমাদের এই নীরব ইশারাগুলো বুঝে ফেলে,
আবার পরক্ষণেই মনে হয় কেউ কিছু টের পাবে না, কারণ আমরা মুখে তো কখনো কোনো অনৈতিক বা আপত্তিকর কথা বলি না। আমাদের যা কিছু অনুভূতি তা কেবলই নীরবতা আর চোখের ভাষায় সীমাবদ্ধ। একদিন বিকেলের দিকে আমি উঠোনে দড়ি টাঙিয়ে কাপড় শুকাতে দিচ্ছিলাম। হঠাৎ করে একটা জোরালো বাতাস এলো এবং আমার শাড়ির আঁচলটা বাতাসে উড়ে গেল। আমি যখন তাড়াহুড়ো করে আঁচলটা টেনে ঠিক করতে যাব, ঠিক তখনই আমার চোখ গেল রিফাতের দিকে। সে বারান্দায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমি কোনো কথা না বলে নিজের কাজ শেষ করার ভান করলাম, কিন্তু আমার ভেতরের প্রতিটি রক্তকণিকায় যেন এক অদ্ভুত অবাধ্য শিহরণ খেলে গেল। সেই মুহূর্তগুলোতে আমার মনে হয় যেন পুরো পৃথিবী থমকে গেছে, সময় থমকে দাঁড়িয়েছে আমাদের এই নীরবতার সাক্ষী হতে। আমি বুঝতে পারি আমাদের এই নীরবতাই আসলে পৃথিবীর সবচেয়ে জোরালো এবং শক্তিশালী ভাষা। আমি রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবি, যদি কোনোদিন এই মনের ভাব প্রকাশ হয়ে পড়ে তবে কি হবে? এই সমাজ আমাকে এক মুহূর্তেও ক্ষমা করবে না। আমার পরিবার, আত্মীয় স্বজন সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। কিন্তু এই অবুঝ হৃদয়কে কোনো সামাজিক নিয়ম বা লোকলজ্জার ভয় দেখিয়ে তো শান্ত করা যায় না। আমি চুপচাপ চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি, কিন্তু টের পাই আমার ভেতরের গোপন আগুন দিন দিন আরও তীব্র, আরও দাউ দাউ করে জ্বলে উঠছে। আয়নার সামনে দাঁড়ালে নিজের বয়সের কথা মনে পড়ে, অথচ মনের দিক থেকে আমি এখনও এক তরুণীর মতোই প্রতিটি সামান্য স্পর্শে শিউরে উঠি। আমি এই অনুভূতিকে পৃথিবীর বুক থেকে লুকিয়ে রাখতে চাই, আবার একই সাথে চাই না এই মধুর যন্ত্রণা কখনো শেষ হয়ে যাক। আমি জানি না আমাদের এই অসম ও জটিল গল্পের শেষ পাতাটা কেমন হবে, তবে এটুকু নিশ্চিতভাবে জানি আমাদের প্রতিদিনের এই তীব্র নীরবতাই হয়তো একদিন সব প্রশ্নের উত্তর হয়ে আমাদের সামনে এসে দাঁড়াবে। দিনগুলো তার নিজস্ব নিয়মে কেটে যাচ্ছিল, কিন্তু আমাদের ভেতরের আবহ দিন দিন আরও ভারী হয়ে উঠছিল। বাইরে আমরা দুজন যতটা নির্লিপ্ত থাকার ভান করতাম, চোখের ইশারায় যেন সব কথা তার চেয়েও বেশি স্পষ্ট হয়ে উঠত। আমি সারাদিন ঘরের খুঁটিনাটি কাজে নিজেকে ব্যস্ত রাখতাম, যাতে মনকে অন্যদিকে ঘুরিয়ে রাখা যায়। কিন্তু রিফাত চোখের সামনে এলেই বুকের ভেতর এক অচেনা ঝড় আছড়ে পড়ত। একদিন দুপুরের এক ঘটনা আমাদের এই নীরবতার দেওয়ালে প্রথম বড় ধাক্কা দিল। আমি উঠোনে বসে বটি দিয়ে তরকারি কাটছিলাম। রিফাতের এক কথায় মনোযোগ হারাতেই হঠাৎ বটির ধারালো কোণ লেগে আমার হাত কেটে গেল। ফিনকি দিয়ে রক্ত বের হতে দেখে রিফাত ঘর থেকে প্রায় ছুটে এলো। সে এক মুহূর্তও দ্বিধা না করে আমার হাতটা নিজের হাতের মুঠায় শক্ত করে ধরে ফেলল এবং ব্যাকুল গলার বলল, তুমি কেন নিজের খেয়াল রাখো না ফুপু? এভাবে হাত কেটে ফেললে? তার হাতের সেই উষ্ণ ও দৃঢ় স্পর্শে আমার পুরো শরীর যেন অবশ হয়ে এলো। বুকের ভেতর হৃৎস্পন্দন এত দ্রুত হতে লাগলো যে আমি মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারলাম না। আমি আলতো করে হাতটা সারিয়ে নিয়ে বললাম, সামান্য কেটেছে, ঠিক হয়ে যাবে। কিন্তু সেই রাতের অন্ধকারে বিছানায় শুয়ে আমি অনুভব করলাম রিফাতের সেই ব্যাকুলতা এবং হাতের ছোঁয়া আমার ভেতরের সুপ্ত আগুনকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আমি জানালার বাইরে তাকিয়ে ভাবতাম, এই নিষিদ্ধ মায়ার শেষ কোথায়? গ্রামের মানুষ যদি এই তীব্র আকর্ষণের সামান্যতম আভাসও পায়, তবে তারা আমাকে সমাজে বেঁচে থাকতে দেবে না। সময়ের সাথে সাথে আমি নিজের ভেতরে এক কঠিন রূপান্তর অনুভব করলাম। আমার মন বলতো, রিফাত এখন আর ছোট শিশুটি নেই, সে একজন প্রাপ্তবয়স্ক যুবক, তার নিজের একটি সুন্দর ভবিষ্যৎ আছে। আমি যদি আমার একাকিত্ব আর মোহের টানে তাকে এই অন্ধকার পথে জড়িয়ে ফেলি, তবে তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই চিন্তাটা আমার মনের সব যুক্তিকে নাড়া দিল। একদিন সন্ধ্যায় আমরা দুজনে বারান্দায় বসে চা খাচ্ছিলাম। চারপাশে লাল আভা ছড়িয়ে সূর্য ডুবছিল। হঠাৎ রিফাত চায়ের কাপটা নামিয়ে রেখে আমার দিকে তাকালো। তার চোখে আজ কোনো লুকোচুরি ছিল না, বরং ছিল এক গভীর ও পরিপক্ক সত্য। সে শান্ত গলায় বলল, ফুপু, আমি জানি আমাদের এই নীরবতার মানে কি। আমি জানি তুমি নিজের ভেতরে কোন যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছ, কারণ ঠিক একই যুদ্ধ আমার ভেতরেও চলছে। তার এই অকপট স্বীকারোক্তি আমাকে স্তব্ধ করে দিল। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি বুঝতে পারলাম যে গোপন আগুন আমরা এতদিন আড়াল করতে চেয়েছিলাম, তা আজ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু একই সাথে আমি একজন অভিভাবক হিসেবে নিজের দায়িত্বটা অনুধাবন করলাম। আমি চোখের জল মুছে রিফাতের হাতটা ধরলাম, তবে এবার কোনো মোহের টানে নয়, একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে। আমি বললাম, রিফাত,
এই সমাজ, এই পৃথিবী আমাদের এই অনুভূতিকে কখনো স্বীকৃতি দেবে না। এটা একটা অন্ধকার সুড়ঙ্গ, যার শেষ মাথায় শুধু ধ্বংস ছাড়া আর কিছু নেই। আমি তোমার ভবিষ্যৎ নষ্ট হতে দিতে পারি না। তোমার পড়াশোনা, তোমার জীবন অনেক বড়। আমাদের এই নীরবতাকে আমাদের ভেতরেই কবর দিতে হবে। রিফাত আমার চোখের দিকে তাকিয়ে আমার ভেতরের সেই কঠিন দৃঢ়তা এবং ত্যাগ দেখতে পেল। সে আর কোনো কথা বাড়ালো না, শুধু নীরবে মাথা নাড়ালো। এই ঘটনার কিছুদিন পর রিফাতের বাবা তাকে উচ্চশিক্ষার জন্য শহরের একটি বড় কলেজে ভর্তি করিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। বাড়ি থেকে বিদায় নেওয়ার দিন রিফাত যখন তার গোছানো ব্যাগটা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো, তখন আমাদের দুজনের চোখেই ছিল এক অদ্ভুত প্রশান্তি। বিদায় বেলায় সে আমার পায়ে হাত দিয়ে সালাম করল। আমি তার মাথায় হাত রেখে মনে মনে বললাম, আজ থেকে তুমি মুক্ত রিফাত। রিফাত চলে যাওয়ার পর এই বিশাল বাড়িটি আবার আগের মতোই নিঝুম ও একাকী হয়ে গেল। কিন্তু এবার আর আমার মনের ভেতর কোনো অশান্ত ঝড় কিংবা অপরাধ বোধ ছিল না। প্রতিদিন ভোরে উঠে আমি নামাজ পড়ি, সৃষ্টিকর্তার কাছে নিজের মনের সব ভুলের জন্য ক্ষমা চাই। এখন আর রাতে জানালার পাশে দাঁড়িয়ে আমার মন কোনো নিষিদ্ধ টানে ব্যাকুল হয় না। আমি এখনও আয়নায় নিজের মুখ দেখি। বয়সের রেখাগুলো আগের মতোই আছে, কিন্তু চোখের ভেতরে সেই অবাধ্য আগুন এখন এক শান্ত প্রদীপের আলোয় রূপ নিয়েছে। আমি আমার একাকিত্বকে মেনে নিয়েছি এবং গ্রামের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছি। রিফাতের সাথে আমার সেই অদ্ভুত সম্পর্কটি কোনোদিন পূর্ণতা পায়নি সত্য, কিন্তু সমাজ আর নীতিবোধের কাছে হেরে গিয়েও আমাদের সেই ত্যাগী নীরবতাই আজ আমাদের দুজনকে এক ধ্বংসাত্মক পরিণতি থেকে বাঁচিয়ে দিল। এই নীরবতাই এখন আমার জীবনের সবচেয়ে বড় শক্তি, আর এই নীরবতার মাঝেই আমি খুঁজে পেয়েছি আমার জীবনের আসল শান্তি।